বাণিজ্য করে সংসার তৈরির হাল আমি আর কিছুতেই ঠিক রাখতে পারছি না। দিন দিন বেড়ে চলেছে, তাই তো দু ফসলি জমি আত্মীয় স্বজনের কাছ থেকে ধার খরচ করে পুরো টাকায় আমি তুলে দিয়েছি আদম ব্যাপারীর হাতে বিদেশে জমাবো বলে। শব্দ হয় না মাইকে আর সেই টাকা দিয়ে আমি এখানে আয়েশে জীবন যাপন করব, এমন সুখ তো তোমার কাছে আমি কোনোদিনও চাইনি। না চাইলো আমাদের সংসারে অবনটন না থাকুক, শিখে মানুষের দেশে থেকে শত চেষ্টা করে সম্ভব নয়। বিদেশে গিয়ে আদম ব্যাপারীকে তুমি যে 7 লাখ টাকা
মাইকটা কাছে না মাইক। সেই টাকা পরিকল্পিতভাবে তোমার যে ব্যবসা আছে সেখানে খাটালে কিংবা হাঁস মুরগির খামারে অথবা মৎস্য চাষ করলে বিদেশি যে উপার্জন খুব একটা কম হতো না। মুরগি বেকারে দুর্গন্ধযুক্ত পরিবেশের মধ্যে কাজ করলে আর মাখামাখি করে এ যদি কালে পড়বে। আর বিদেশে গেলে এসএসসি পাস আমার প্রাণপ্রিয় স্বামী বুঝি পিয়ন দারোয়ান পরিবেষ্টিত বড় অফিসার হয়ে যাবে। বিদেশে যে থাকে আমাদের সমাজের মানুষের কাছে তার কদর অনেক বেশি, কাজ সে যাই করুক না কেন। নিজ দেশে মৎস্য চাষ কিংবা হাঁস মুরগির খামার করলে সামাজিক মর্যাদা নিচু শ্রেণীতে যায়। আর পরিবার পরিজন ছেড়ে বহু দূরে বিদেশে গিয়ে কুলিগিরি করলে মর্যাদা উচ্চ শ্রেণীতে থাকে। কি সুন্দর আমাদের সমাজ ব্যবস্থা। লেখাপড়ার মাত্র ছোট ভাই শাকিল এমএ পাস করে বিশ্বাস করো তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি কিছু বলিনি, আমি শুধু বোঝাতে চেয়েছি। কোনো কিছু বোঝাতে হবে না, একবার মালয়েশিয়া যাই তারপর পারবো, তখন স্বামী যে কিছু বুঝতে পারবে। পারবে বই কি, তুমি বিদেশে চলে গেলে সংসারের সব দায় দায়িত্ব তো বৌমাকেই পালন করতে হবে। সব হয়ে গেছে বাবা, ওরা বলে 15 দিনের মধ্যে আমার ফ্লাইট। অনেক আদব ব্যাপারী কিন্তু জাল কাগজপত্রের মাধ্যমে প্রতারণার আশ্রয় নিয়ে থাকে, সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। দালালের খপ্পরে পড়ে অনেকেই সর্বশান্ত হয়ে যায় বটে, কিন্তু শরীফ যাকে টাকা দিয়েছে সে আমার মামাতো ভাইয়ের ঘনিষ্ঠ বন্ধু, সে কিছুতেই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে না। সেখানে আমার মালয়েশিয়া যাওয়ার সময়ের ব্যাপার মাত্র, সেখানে তোমরা এরকম অলক্ষণে কথা বলে গিয়ের মধ্যে কাটা না খুঁজে আমার দরকারি জিনিসপত্র গোছাতে এবং বাড়তি কিছু টাকা নিয়ে যেতে আমাকে সহায়তা করো, যাতে বিদেশে গিয়ে চাকরি বেতন না পাওয়া পর্যন্ত চলতে পারি। জিনিসপত্র গোছগাছ সম্পর্কে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আর হাত খরচের টাকার জন্যও তোমার কোনো টেনশন নেই। সেলিমের কাছে পুকুর লিজ দিয়ে তার ব্যবস্থাও করে ফেলেছি। তুহিনকে নিয়ে আমার বড় ভাবনা, বিদেশে চলে যাওয়ার পর তার প্রতি তোমরা বিশেষ খেয়াল রাখবে যেন খুঁজে ছেলেটা লেখাপড়ায় কোনো ব্যাঘাত না ঘটে। বাবা বাবা, তুমি কি সত্যি বিদেশে চলে যাবে? আমার বাবা কাজের ক্ষেত্রে বিদেশে যাচ্ছে, কিছুদিন পর আবার আমাদের কাছে চলে আসবে। আমার বিদেশ যেতে খুব ইচ্ছে করছে। বাবা, তুমি তাড়াতাড়ি বিদেশ চলে যাও, সুন্দর করে আমাদের জন্য একটা ঘর তৈরি করবে। তা হবে বই কি, এখন চলো আমার সাথে, বাজার থেকে সুন্দর তোমার জন্য একটা জামা কিনে আনবো। আমার ছোট অনুরোধ, অপেক্ষা করে আপনার ছেলে বিদেশে যাচ্ছেন টাকা উপার্জনের নেশায়, কিন্তু অজানা যে আশঙ্কা আমাকে বিচলিত করে তুলছে। বাবা, স্ত্রী পুত্র বৃদ্ধ পিতাকে রেখে জ্যেষ্ঠ সন্তান দীর্ঘদিনের জন্য 7 সমুদ্রতে নদী পাড়ি দিচ্ছে শুধুমাত্র টাকা উপার্জনের জন্য। এই যে কত বড় যন্ত্রণাদায়ক তা কেবল অন্তর্যামী জানে। ধারা পুত্র পরিবারের মায়ার বন্ধন পাথর চাপা দিয়ে স্বামী প্রবাসী হওয়া, স্ত্রী সচ্ছলতার দুঃখের পূর্ববাস খোদা ছাড়া আর কেউ জানে না। না জানে না, জানে না, জানে না আমার ছেলেরা, জানে না, জানে না পরদেশে পদে পদে, পরদেশে পদে পদে
অনেক বিদেশ যাত্রী আদম ব্যাপারীর ফাঁদে পড়ে সর্বশান্ত হয়ে দেশে ফিরে আসতে বাধ্য হয়। অনাহারে অদ্যাহারে থাকতে থাকতে যাত্রা পথেই কারো কারো সলিল সমাধি ঘটে, এমনকি লাশটাকেও সমুদ্রে ফেলে দেওয়া হয়। ভাই আপনার এমন অলক্ষণে কথা মুখে উচ্চারণ করবেন না। আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে মা? দেব বই কি, আপনি শুধু দোয়া করবেন কোনো অমঙ্গলের ছায়া যাতে আমার স্বামীর উপরে না পড়ে। জানে না জানে না জানে না জানে না আমার ছেলেরা জানে না জানে না। হ্যালো, এক বছর হয়ে গেল এমএ পাস করেছি, এখন পর্যন্ত কর্মের কোনো সংস্থান হয়নি। পূর্বের স্বপ্নের জীবনটা বাস্তবের জাদা গলে পড়ে ক্রমশই দুর্বিষয় হয়ে উঠছে জাফর। যার জ্যেষ্ঠ ভ্রাতা মালয়েশিয়া প্রবাসী, যার পিতার গ্রামে ভূসম্পত্তি রয়েছে, তার এতটা হুপলেস মুঠেও মানায় না বন্ধু। 2 মাস হলো ভাইয়া মালয়েশিয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছে, এখন পর্যন্ত তার কোনো খবর নেই। তাছাড়া গ্রামে গিয়ে কিছু করার চেষ্টা করা আমার পক্ষে সম্ভব নয়। বিদেশ গিয়ে তোর ভাইয়া হয়তো নিজ আখের কুচানোর স্বপ্নে বিভোর, এই জন্যই খবর নিচ্ছে না। তা কিছুতেই হবার নয় দোস্ত। দেশের বাড়িতে বাবা সহ ভাইয়ার স্ত্রী পুত্র রয়েছে, তারা ভাইয়ার খবর জানার জন্য ছটফট করছে। এটাই তো বুকম সুযোগ বন্ধু। তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তোমার বাবাকে বোঝাও যে তোমার ভাইয়াকে খোঁজার জন্য মালয়েশিয়া যাওয়া অতি জরুরি। কিন্তু মালয়েশিয়ায় গিয়ে আমি ঠিকানাবিহীন ভাইয়াকে কোথায় খুঁজবো? আরে তুমি তো আর সত্যি সত্যি মালয়েশিয়া যাচ্ছ না। তুমি বাড়িতে গিয়ে তোমার বাবাকে বুঝিয়ে জমি বিক্রি করে টাকা নিয়ে এসে আমার সাথে ব্যবসায় লেগে যাও। জীবনটাকে উপভোগ করো বন্ধু, জীবনটাকে উপভোগ করো। ছোটবেলায় মা মারা যাবার পর আমরা 2 ভাইয়ের দিকে তাকিয়ে যে বাবার সংসার করেনি, মায়ের আদর দিয়ে আমাদেরকে লালন পালন করেছেন, সেই বাবার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা আমি কিছুতেই করতে পারবো না। জীবন শুকিয়ে কাঠ হয়ে যাবে, হয়ে গেল না, সমস্ত সার্টিফিকেট মূল্যহীন হয়ে যাবে। তার পূর্বে সার্টিফিকেট জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবো। কথার মার পেছে ওকে বস মানানো যাবে না, ওকে বস মানাতে হলে দরকার পড়বে ঝিলিমিলি রঙিন থেরাপি। মদ্যপান কি তুমি ত্যাগ করবে না বন্ধু? এটা যে তোমার সর্বনাশ ডেকে আনবে। ওয়াদা করছি, আর মাত্র 3 দিন পর মদকে চিরবিদায় জানাবো। তার আগে আমার একটি ইচ্ছে, 2 বন্ধু একসাথে এই 3 দিন পান করব। কিন্তু সবকে আমি ঘৃণা করি। তাতে কি হয়েছে? 3 দিন পর থেকে তো আমি শরাবের সাথে আর কোনো সংস্রব রাখছি না। কথার কোনো বরখেলাপ হবে না তো? আর যাই করি না কেন, তোমাকে দেওয়া কথা অক্ষর অক্ষর পালন করব বন্ধু। এখন সুবুধ বালকের মতো এক চুমুক পান করে নাও। এটা কি করে যে আমার নারী বুড়ি বের হয়ে যাচ্ছে। প্রথম সবারই এরকম লাগে, একবার গলাটা ভিজো, তারপর বুঝবে এর জাদু করি ফজিলত। শাকিল, এ কি হচ্ছে? তুমি মদ্যপান করছো? আর একটু দাও বন্ধু, পরম তৃপ্তির ঢেকুর তোলে। এই নাও। এই অমৃত সুধা যে পান করে নে, সে কি করে বুঝবে এর শিহরণ জাগানো মহিমা? এই নাও বন্ধু, প্রাণ ভরে পান করো। হ্যালো, এ আমি কি দেখছি? তুমি কিছুতেই তো নিচে নেমে যেতে পারো না শাকিল। এটা কোনো মুচি বাড়ির তারি নয় যে তুমি এসব বলবে। এটা বিলেতি মাল, এর চুমুকে চুমুকে বিজলির মতো জ্বলতে আমি যাচ্ছি। নেশায় বিভোর হয়ে স্বাভাবিক চিন্তা শক্তি হারিয়ে প্রলাপ বোকাকে যারা অভিজাতদের প্রতীক বলে আখ্যায়িত করে, তারা প্রকৃত
তোমার আগমনকে জানাই সুস্বাগত। নাও একটু পান করো। আশুক আর মাসুকের সুমধুর প্রেম আলাপের মধ্যে আমার উপস্থিত থাকাটা মোটেও শুভনীয় নয়। অতএব ক্ষণিকের জন্য বিদায়। গতকাল পর্যন্ত যেই ছিল আদর্শর পূজারী, আজ তার এই অধপতন কেমন করে সম্ভব? কাল ঘুরে আমি বাড়ি যাচ্ছি ডার্লিং, তুমি দেখে নিও এই গরিবী হাল আমার আর থাকবে না। কি করে তোমার আমিরই হাল হবে শুনি? ভাইয়াকে খুঁজতে মালয়েশিয়ায় যেতে হবে। এই কথা বাবাকে বুঝিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে আসবো। আর সেই টাকা দিয়ে তুমি আমিরই জীবন যাপন করবে, তাই না? এক ধরেছো ডার্লিং। এই টাকা যখন ফুরিয়ে যাবে তখন কি করবে তুমি? ভাইয়া বিদেশে যাওয়ার জন্য 7 লক্ষ টাকা জমি বিক্রি করেছে। আমি এমন চাল চালবো যার ফজিলতে বাদ বাকি সমস্ত সম্পত্তি আমার কবজায় চলে আসবে। যার জীবনের প্রধান লক্ষ্য ছিল বৃদ্ধ পিতার মুখে হাসি ফোটানো, আর সেই উচ্চশিক্ষিত সন্তানের প্রতারণার মাধ্যমে সর্বশান্ত করে বসিয়ে দেবার কি চমৎকার পরিকল্পনা! জমা জমি বিক্রি করে সেই টাকা দিয়ে আমি ব্যবসা করব। তারপর আমাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। আজকের এই কবরদক শূন্য টাকা শাকিল মিয়া হয়ে যাবে কোটিপতি শাকিল চৌধুরী। নেশার গুড়ে স্বাভাবিক চিন্তা শক্তি হারিয়ে কল্পনার জগতে বিচরণ করছে এখন তুমি। এই সমস্ত উদ্ভট ভাবনা পরিহার করে আগের মতো হয়ে যাও। আমি কথা দিচ্ছি যেমন করেই হোক তোমার চাকরির ব্যবস্থা আমি করবই। তোমার বাবার কোম্পানিতে আমি চাকরি করব না, এই কথা তো আমি আগেই জানিয়ে দিয়েছি। আর শুধু মেধার জুড়ে চাকরি পাওয়া কতটা দুরূহ তাও তুমি জানো। অতএব মিথ্যে প্রতিশ্রুতি তুমি আমাকে দিও না মিথ্যা পাপিয়া। প্রতিশ্রুতি আমি দিচ্ছি না শাকিল। তোমার চাকরির জন্য যেখানে যত টাকা দিতে হয় তা দেবার সামর্থ্য এবং ইচ্ছে দুটোই আমার রয়েছে। আমি যে তোমাকে সত্যিই ভালোবাসি শাকিল। আমার দৈন্যতা ও বেকারত্ব অবগত থাকা সত্ত্বেও যে প্রকৃত অর্থে আমাকে ভালোবাসে তার কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? এই প্রশ্নের উত্তর তোমার তো না জানার কথা নয় পাপিয়া। সুদীর্ঘ 6টি বছর আমরা একই সাথে অধ্যয়ন করেছি। রকমারি হারে ঢেকুর তুলে দামি পোশাক পরে বিলাসবহুল গাড়িতে চড়ে তুমি ক্যাম্পাসে এসেছো, আর আমি এসেছি টিউশনি করে পায়ে হেঁটে হাত পাড়া হয়ে। আমার আচরণের কোনোদিন কি দৈন্যদশার আফসোসের বই প্রকাশ ঘটেছে? তাহলে আজ কেন তুমি নেশাগ্রস্ত? তোমার কণ্ঠে কেন প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে? পিতার সাথে চলনা করে স্ত্রী অসাধ্য হাসিলের ধরে কেন প্রমাঞ্জনার সুর? বন্ধুর একান্ত অনুরোধে কিঞ্চিত মদ্যপান করলেও আমি পুরোপুরি ভাবে মাতাল হইনি। উচ্চ ডিগ্রির চাকরি যেহেতু পেলাম না, তাই চলে বলে কৌশলে সম্বল বিক্রি করে পুঁজি সংগ্রহ করব নিজের পায়ে দাঁড়ানোর আখির চেষ্টা হিসাবে। এতে যদি জন্মদাতার সাময়িক কষ্ট হয় তাতেও বিচলিত হব না। আমি দেখতে চাই জীবনের শেষ কোথায়। যাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি সেও আমার মনের কথা বুঝতে চায় না। যার জীবনের তাকে রঙিন আলপনায় রাঙিয়ে দিতে চাই সেও সুকৌশলে তা এড়িয়ে যায়। আমিও কোটিপতি আজিজ আহমেদ খানের কন্যা, হাল কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। দু মাস পার হয়ে গেল, শরীফ বিদেশে গিয়েছে, অথচ এখনো পর্যন্ত তার কোনো খোঁজ খবর নেই। ও জানা আশঙ্কা যে আমাকে শঙ্কিত করে তুলছে বৌমা। এমন সর্বনাশী কথা মুখে আনবেন না বাবা। দেখবেন আপনার ছেলে ঠিকই আছে, ভালোই আছে। তোমার কথাই যেন সত্যি হয় বৌমা।
কিন্তু শরীফের নিশ্চিত কোনো সংবাদ না পাওয়া পর্যন্ত অনুমান নির্ভর সান্ত্বনায় এই বিচ্ছিন্ন হয়েছে, কিছুতেই প্রবোধ করতে চায় না। বিদেশে না যাবার জন্য আমি আপনার ছেলেকে অনেক অনুরোধ করেছিলাম, কিন্তু সবই নিষ্ফল। খোদা না করুক আজ যদি তার কিছু একটা হয়ে যায়, তাহলে তুহিনকে নিয়ে আমি কোথায় দাঁড়াবো বলতে পারেন বাবা? ছেলেটা অবৈধ পাচারকারী দালালের কবরে পড়েছে কিনা উপরওয়ালাই জানেন। ভাগ্যের লিখন যদি তাই হয়ে থাকে, তাহলে শরীফ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বৌমা। তোমার অনুমান হয়তো মিথ্যে নয় বাবা। শাকিল, শাকিল তুই এসেছিস বাবা? এ তুমি কি বলছো শাকিল? বিভিন্ন টিভি চ্যানেল ও সংবাদপত্রে আদম ব্যাপারীর ফাঁদে পড়ে অসংখ্য বিদেশি যাত্রীর লোমহর্ষক করুণ প্রতিবেদন প্রায়শই প্রকাশ পাচ্ছে। তোর ভাইয়ের সম্পর্কে পত্রিকায় কোনো খবর বেরিয়েছে শাকিল? না বাবা, ভাইয়ার নাম উল্লেখ পূর্বক সুনির্দিষ্ট কোনো খবর পাওয়া যায়নি। তুমি তো উচ্চ শিক্ষিত, কোনো একটা উপায় খুঁজে বের করো না ভাই। ঢাকায় অবস্থিত মালয়েশিয়ার দূতাবাস ও মালয়েশিয়ায় বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে জেনেছি সরকার অনুমোদিত বৈধ উপায়ে মালয়েশিয়া যাত্রীদের তালিকার ভাইয়ার কোনো নাম নেই। যে গুরুতর সর্বনাশের শনি সংকেত। তারা আরো বলেছে গত কয়েক মাসে হাজারো অধিক বাংলাদেশি অবৈধ উপায়ে ট্রলার যুগে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া অনুপ্রবেশের চেষ্টা করছে। তারা এখন কোথায় আছে? উত্তাল সমুদ্রে দিনের পর দিন ট্রলারের মধ্যে কাদাকাজি অবস্থান ও ক্ষুধা পিপাসায় অনেকে প্রাণ ত্যাগ করছে। তাদের লাশটিকেও সমুদ্রে ফেলে দেওয়া হচ্ছে। বাকিদের মধ্যে সিংহভাগ ওই মালয়েশিয়ার কারাগারে, কেউ বা দালালের জিম্মি হয়ে বিনা পারিশ্রমিকে মজুরি খাচ্ছে। আমার শরীফের ভাগ্যে কি ঘটেছে একমাত্র খোদাই জানে। শুধু ক্ষুধার দুহাই দিয়ে এখানে বসে কান্নাকাটি করলে ভাইয়ার কোনো হদিস মিলবে না। তার কুচ পেতে হলে যেতে হবে সুদূর মালয়েশিয়ায়। তাই যাও শাকিল, তাই যাও। যেমন করে পারো তোমার ভাইয়াকে খুঁজে নিয়ে আসো, আমি আর কিচ্ছু চাই না। কিন্তু মালয়েশিয়ায় যেতে হলে জরুরি পাসপোর্ট, ভিসা, যাতায়াত সহ আনুষঙ্গিক অন্তত $1,00,000 টাকার প্রয়োজন। তোমরা তো জানো আমি বেকার, কপরদক শূন্য। টাকার জন্য তোমাকে ভাবতে হবে না, 2-4 দিনের মধ্যেই জমি বিক্রি করে তার ব্যবস্থা করে ফেলবো। যত তাড়াতাড়ি পারো যাও তুমি মালয়েশিয়া, ফিরে এসো আমার বড় খোকাকে। আর একটি কথা বলতে খুব ইচ্ছে করছে বাবা। যে কোনো বক্তব্য তুমি নির্দ্বিধায় বলতে পারো শাকিল। শত চেষ্টা করেও বেকারত্ব দূর করতে পারছি না। স্বাভাবিক উপায়ে চাকরি নামক সোনার হরিণও ধরা যাবে না। যে আশায় বুক বেঁধে তুমি আমাকে লেখাপড়া শিখিয়েছো, তোমার সেই স্বপ্ন হয়তো কোনোদিনই পূরণ হবে না বাবা। এই যুগে উচ্চ পর্যায়ে তদবির এবং মোটা অঙ্কের টাকা ব্যতীত চাকরি পাওয়া যায় না। এই যে অঘোষিত বিধান, এই বিধানে যাতা করে নিষ্পেষিত হতে হতে ঝরে পড়ে অগণিত তরুণের সোনালী স্বপ্ন। কেউ বা বিপদগামী হয়ে ঘুষখোর, প্রতারক, সন্ত্রাস কিংবা মাদকে আসক্ত হয়ে সমাজকে বিষাক্ত করে তুলছে। একদিন দেখবে আমিও তার ব্যতিক্রম নই। শিক্ষিত হয়ে সবাইকে চাকরি করতে হবে এমন তো কোনো বিধান নেই বাবা। অনেকেই ব্যবসা কিংবা কামার করেও সুপ্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এর জন্য প্রয়োজন মুঠা অঙ্কের মূলধন। বাবা আপনার অনিচ্ছা সত্ত্বেও 7 লাখ টাকা বিক্রি করে আপনি ছোট ছেলের পিছনে ঢেলে দিয়েছেন। আমার অনুরোধ, আপনি বাকি টাকা বিক্রি করে আপনার আরেক ছেলের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন। শরীফকে বিদেশে পাঠানো যে কত বড় ভুল হয়েছে তা তুমিও হারে হারে টের পাচ্ছ বৌমা। আমার বড় শঙ্কা হয় শাকিলের জন্য জমি বিক্রি করলে কি ভুলের পুনরাবৃত্তি ঘটবে না তো? প্রতারক চোখে দুকাই পড়ে ভাইয়া বিদেশে যেতে চেয়েছে বলেই আজ এই অবস্থা। বৈধভাবে যারা গিয়েছে তারা সবাই কারি কারি টাকা রোজগার করে পরিবারের ভাগ্য বদলে দিচ্ছে। স্বামীর দুশ্চিন্তায় আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত। দুঃখের আধার হয়তো আমাকে গ্রাস করতে যাচ্ছে।
আমার অদৃষ্টে যাই থাকুক না কেন, জীবনে তোমার স্বপ্ন পূরণ হোক, অন্তর থেকে আমি সেটাই চাই, সেটাই চাই। আমি অজো পাড়াগাঁয়ের সাধারণ কৃষক, তোমাকে লেখাপড়া শিখাতে খেতে কামারে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। জ্যেষ্ঠ পুত্রের জন্য সিংহভাগে সম্পত্তি বিক্রি করে দিয়েছি, যার পরিণাম বিষাদময়। শিগগির যাও তুমি মালয়েশিয়া, অনুসন্ধান করো আপন জ্যেষ্ঠ ভ্রাতার। আমি কথা দিচ্ছি, কনিষ্ঠ পুত্রের ভবিষ্যৎ গড়ার জন্য সহায় সম্পদ যা আছে সব কিছু বিক্রি করে দিতে বিন্দু মাত্র কুণ্ঠাবোধ করবো না, বিন্দু মাত্র কুণ্ঠাবোধ করবো না। উচ্চ শিক্ষিত হয়ে মেধার জুড়ে চাকরি জুটাতে না পারলেও কুটো চালে চরম দুশ্চিন্তাগ্রস্ত জন্মদাতা ও মায়ের মতো ভাবিকেই অনায়াসে উপকার করতে পেরেছি, তাতে তো আমার উল্লসিত হওয়ার কথা। কিন্তু মনের অজান্তেই হৃদয়ে রক্তকরণ হচ্ছে কেন? না না, তোমাকে আরো শক্ত হতে হবে শাকিল। এই সমস্ত মানবতা দাবি ভাবনাকে প্রশ্রয় দিলে কাঙ্ক্ষিত লক্ষ্যে তুমি কিছুতেই পৌঁছাতে পারবে না, কিছুতেই পৌঁছাতে পারবে না। গুদাম বিরাট করে ব্রাহ্মণ আদালত আমাদের সমস্ত চাল ধ্বংস করে ফেললো, আর তুমি তা টেরও পেলে না পার্টনার। তোমার সাথে সুদীর্ঘ 10 বছরের পার্টনারশিপ ব্যবসা, এই আজিজ আহমেদ, এই সেকান্দার আলী জুয়ারদার কত যে দূরত তা তুমি ভালো করেই জানো। এতদিন যাবত তাই জেনে এসেছি, কিন্তু তোমার অজান্তেই পুলিশ গুদাম তল্লাশি করেছে এবং তোর সমস্ত চাল ধ্বংস করেছে। বিষয়টা যে আমি ভাবিয়ে তুলেছে সেখানকার। আমার গুদামে তল্লাশি অভিযান পরিচালনা করার পূর্বে আমার কানে যদি সেই সংবাদ না পৌঁছায়, তাহলে আমাদের বহুমুখী ব্যবসার এই 2 নম্বরই ব্যবসা চলছে কেমন করে? তাহলে এতগুলো চালের বস্তা জব্দ হলো কেন? 2000 বস্তা গোপন করে মাত্র 600 বস্তা প্রকাশ করেছি, আর এই 600 বস্তা আবার আমাদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ক্রয় করে নেবে। ওয়েল ডান পার্টনার, ওয়েল ডান। তোমার তীক্ষ্ণ বুদ্ধি তারিফ না করলে তার পণ্য করা হবে। খাদ্য সামগ্রী মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিকতর মূল্যে বিক্রি করাটাই আমাদের বহুমুখী ব্যবসার এক ব্যবসা। মৎস্য এবং হাঁস মুরগির খাদ্য সেক্টরে গত মাসে আমাদের মুনাফা অনেক কম হয়েছে। ইমন, ভেজাল বিরোধী অভিযান জোরদারের কারণে গত মাসে ভেজাল খাদ্য খুব একটা বাজারে ছাড়তে পারিনি স্যার। জায়গা মতো কিছু মাল ছেড়ে দাও, দেখবে মালের কেরামতিতে আমাদের ফ্যাক্টরিতে অভিযানের কোনো বাতাস। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে শুধু আসল খাদ্য উৎপন্ন করে মুনাফা করা যাবে না। ইমন, আপনার নির্দেশে সব সময় 1/3 ভেজাল আমরা মিশিয়ে থাকি স্যার। 1/3 হবে না, এখন থেকে অর্ধেক ভেজাল মিশাবে, আর যদি কোনো সমস্যা হয় এর সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। জিনজিরা ইলেকট্রনিক্স কারখানায় কিছু সমস্যা হয়েছে স্যার। কি যেন বলেছিলে? 50,000 টাকা ঘুষ দিতে হয়েছে। মোবাইল সেট, টিভি যন্ত্রাংশ সহ নামি দামি কোম্পানির বহু লেভেল গোয়েন্দারা আটক করেছিল স্যার। 50,000 টাকা ঘুষ দিয়ে সাময়িকভাবে সামাল দিয়েছি। নম্বর ইলেকট্রিক ব্যবসায় এরকম ঝামেলা মাঝে মধ্যে সামাল দিতে হবে বই কি। বিএ পাস করে একটি মার্কেটিং কোম্পানিতে স্বল্প বেতনে চাকরি নিয়েছিলাম। গ্রামে বসবাসরত পিতা মাতাকেও কিছু টাকা দিতে পারতাম, কিন্তু আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে সেই চাকরি ছেড়ে অধিক বেতনে আপনাদের এখানে চাকরি নিলাম। সঠিক সিদ্ধান্তই নিয়েছ। জীবনে ভদ্রভাবে বেঁচে থাকতে হলে টাকার কোনো বিকল্প নেই। না, ভুল সিদ্ধান্ত। আমার বিদ্যা বুদ্ধিশ্রম চাকরির নামে ধোঁকাবাজির কাজে ব্যয়িত হবে এটা স্বপ্নেও কোনদিন ভাবিনি। শ্রমের তুলনায় ভালো মাইনে পাচ্ছ, মুখ বন্ধ করে কাজ করে যাও। যে কাজের দ্বারা সাধারণ মানুষ প্রতারিত হয়, যে কাজের দ্বারা প্রতি মুহূর্তে বিবেকের দংশনে ছটফট করতে হয়, সেই চাকরির উপার্জিত মোটা পারিশ্রমিকের চেয়ে সৎ কর্মী উপার্জিত সামান্য অর্থ আমার কাছে। ব্যবসায় স্বতঃস্ফূর্ততার মালিকের তোমার মতো কর্মচারী নয়। কাজে চাকরি করতে না চাইলে চলে যেতে পারো। ইমন,
তোমার চেয়ে কেলিবার সম্পন্ন অগণিত যুবক এইরকম লোভনীয় চাকরি হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। এদের সিংহ ব্যবসায়ী একই মুদ্রার একই টমেট, কাজে আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর না নিয়ে, মাথা না কমিয়ে নিজের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকো ইমন। আমার মতো একজন নগণ্য কর্মচারী চলে গেলে ওদের ব্যবসার কোনো হেরফের হবে না। তার চেয়ে এখানে কাজ করে ওদের শাস্তি প্রদানের জন্য এখানেই চাকরি করা উত্তম। কিন্তু লক্ষ লক্ষ টাকার অবৈধ মালামালের আদান প্রদান করতে গিয়ে আমাকে যে খুবই টেনশনে থাকতে হয় স্যার। এর জন্য তোমাকে টেনশন বাধা দেওয়া হবে, মানে বেতন বৃদ্ধি করা হবে। দ্বিধাদ্বন্দ্ব মন থেকে জেরে ফেলে দিয়ে নবউদ্যমে কাজে লেগে যাও ইমন, নিজের ভবিষ্যৎ গড়ো। তাই হবে স্যার, আপনারা শুধু দোয়া করবেন শত সহস্র প্রতিকূলতার মাঝেও এই ইমন শাহী যেন তার দায়িত্ব কর্তব্য থেকে কিছুতেই বিচ্যুত না হয়। বিশেষ প্রয়োজনে আমাকে এখনই বের হতে হচ্ছে, কারণ এই ইমন শাহী আসার পর থেকে আমাদের এই ব্যবসায়ের লভ্যাংশ বৃদ্ধি এবং কর্মচারীদের কাজের ফাঁকি দেওয়ার প্রবণতা অনেকটাই হ্রাস পেয়েছে। ওর মতো এমপ্লয়িকে কোনো মতেই হাতছাড়া করা যাবে না, কারণ কোনো চোতেই হাতছাড়া করা যাবে না। তুমি নিজেকে খুবই ধূর্ত মনে করো না? ধনুমণি ব্যবসায় তুমি যদি বাঘ হও, আমি তবে বাঘের উপর পার্টনারশিপ ব্যবসায় তোমার আমার পুঁজি সমান হলে লভ্যাংশ কোনদিন সমান পাবে না। যে যাহারে ভালোবাসে সে তাহারে পায় না কেন ঢের? ভালোবাসায় গভীরতা এবং বিশ্বাসের ঘাটতি থাকে, কিন্তু হঠাৎ এ প্রশ্ন কেন পাপিয়া? তোমাকে তো পূর্বেই বলেছি আমার সহপাঠী একজনকে আমি ভালোবাসি। বিশেষ বয়সে অনেকেই অনেককে ভালোবাসে, আবার বাস্তবতার কোষাঘাতে সেই ভালোবাসার মোহ যথারীতি কেটেও যায়। বিশিষ্ট ব্যবসায়ী আজিজ আহমেদ খান তনয়া তার ব্যতিক্রম। একবার যাকে মন দিয়েছে শেষ তাকে ছাড়া কিছুতেই জীবন অতিবাহিত হতে পারে না রে। আমার একমাত্র তনয়া কখন কাজ ডাকে তাকে লাইফ পার্টনার করতে চাইবে, আর আমি তা কষ্টিপাত্র যাচাই না করে সাদরে করব, তা কখনো হবার নয় পাপিয়া। আমি যাকে ভালোবাসি সে ভদ্র, হ্যান্ডসাম ও উচ্চ শিক্ষিত এবং বেকার গ্রাম্য কৃষক পরিবারের সন্তান, তাই না? তুমি কেমন করে জানলে রে? আমার বিশাল প্রপার্টির একমাত্র উত্তরাধিকারী কখন কার সাথে উঠে বসা তা আমার কর্তব্যে থাকা কি পিতা হিসেবে আমার কর্তব্য নয়? এতই যখন বুঝো তাহলে তোমার অতি আদরের দুলালির স্বপ্নের জীবনটা কিসের অভাবে বিষাদময় হয়ে যেতে পারে সেটাও তোমার না জানার কথা নয় রে। তোমার নাম কি? শব্দ আলিমাল। তোমার নামের শেষে মাল যোগ হলো কি করে? কুস্তি গেলতাম দেখে বে আমারে মাল বইলাটা এমন বুঝি। এভাবে হেঁটে হেঁটে শশা খাচ্ছেন কেন? আই তো লই আইছি খাইলে নারী শব্দটা হে নারিকেলের সঙ্গে ও দুটো কি? আমার গাছের জিনিস গরম নিয়ে এসেছো কেন? জুতা হাও দিলে ট্যাং ট্যাং জ্বালা উড়া করে। জুতা শহরে কি কেউ হুক্কা নিয়ে আসে? বিড়ি সুরটে থেকে তা মুখ কেমন বালা মামুজি শুরু বেলা থেকে শহরে শহরে পাওয়া যায় না সর্দার। এই কথা চিন্তা হইরে তো ভাই তো টিক্কা বানাই আনছি মামুজি। তোমার কর্মদক্ষতার উপর আমার পূর্ণ ভরসা আছে মন। আমি তোমাকে তামাক খাওয়ার জ্বলন্ত ছাইবা কলা এই শহরে পাওয়া যায় না সর্দার। এই কথা চিন্তা হইরে তো ভাই তো কাম্বিরা তামুক লই আইছে। আমার কয়েকজন ক্লায়েন্ট আসার কথা, চলো তাড়াতাড়ি একে নিয়ে বাসায় যাও। চলুন আমার সাথে, একেবারে গ্রামের সহজ সরল মানুষ। আবার যেমন
প্রথম আমার সমস্ত স্বপ্ন, আশা, ভরসা চাষের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে গেল বৌমা। জ্যেষ্ঠ পুত্র প্রভাতের উদ্দেশ, কনিষ্ঠ পুত্র ছলনার মাধ্যমে সমস্ত সহায় সম্পদ বিক্রি করে সমুদয় টাকা নিয়ে সটকে পড়েছে। সর্বস্ব হারিয়ে আজ আমি যে রিক্ত নিঃস্ব পথের বিক্রি হয়ে গেলাম বৌমা। বিদেশের মাটিতে স্বামীর ভাগ্যে কি ঘটেছে কিছুই জানি না। শিশুপুত্র বৃদ্ধ শ্বশুরকে নিয়ে এই রিক্ত অবস্থায় কোথায় যাব বলতে পারেন বাবা? তুহিনকে নিয়ে তুমি বাপের বাড়িতে চলে যাও বৌমা, আমিও দুচুক যেদিকে যায় চলে যাব। এখানে থাকলে যে আমাদের না খেয়ে শুকিয়ে মরতে হবে। বৃদ্ধ বয়সে আপনাকে এভাবে একা ফেলে রেখে আমি কিছুতেই বাপের বাড়ি চলে যেতে পারবো না বাবা। তার চেয়ে এখানে থেকে প্রতিবেশীর বাড়িতে কাজকর্ম করে আমি জীবিত থাকতে আমার পুত্রবধূ দুমুঠো ভাতের জন্য অন্যের বাড়িতে জের কাজ করবে, এই দৃশ্য দেখার পূর্বে আমার যেন মৃত্যু হয় খোদা। তাহলে চলুন আপনার ছোট ছেলের কাছে যাই, সে হয়তো আমাদেরকে পানের জলে ভাসিয়ে দেবে না। যে সন্তান নিরুদ্দেশ আপন ভ্রাতার অনুসন্ধানের নাম করে পিতার সাথে করে চলো না, যে সন্তান নিজের আখের গোছাতে এই বৃদ্ধ পিতাকে পথে বসিয়ে দিতে বিন্দু মাত্র দ্বিধা করে না, সেই উচ্চ শিক্ষিত সন্তানের কাছে দুটো ভাতের জন্যে ভিক্ষে চাইতে আমি পারবো না। তাহলে কি উপায় আমাদের পেট চলবে বাবা? গতর খাটানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই বৌমা। আজই আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব শহরের কোনো বস্তিতে। কিন্তু বাবা আপনি যে হার্টের রোগী তাই বলছিলাম। না বৌমা না, তীর বিদ্ধ পাখির মতো যন্ত্রণায় দিবানিশি যেভাবে ছটফট করছি তার তুলনায় হার্টের অসুখ অতি তুচ্ছ। আপনার বড় ছেলে যদি ফিরে আসে বাবা? খুদার অশেষ মেহেরবানিতে ভয়াবহ দুর্যোগ কাটিয়ে শরীফ যদি বাড়িতে ফিরে আসতে পারে তাহলে আমাদেরকেও নিশ্চয়ই খুঁজে বের করতে পারবে বৌমা। আমার স্কুলের সময় হয়ে যাচ্ছে মা, এখনো যে আমাকে ভাত দাওনি। স্কুলে আর যেতে হবে না বাবা, আমরা এখান থেকে চলে যাব। আগামী মাসেই যে আমার বার্ষিক পরীক্ষা। পরীক্ষা? পরীক্ষা তোমার ভাগ্যে নেই দাদা ভাই। নেই কেন? হেড স্যার তো সবার সামনে ক্লাসে আবার বলে দিয়েছেন এবারের পরীক্ষায় নাকি আমি আবার ফার্স্ট হব। তোর বাবা বিদেশে খুব অসুবিধায় পড়েছে, তাই আমাদেরকে শহরে যেতে হবে। এখানে থাকলে তোর ভাত খাবার জুটবে না। শহরে বুঝি চাচুর কাছে যাব? চাচু আমাকে খুব আদর করে, তাহলে আমার কোনো পড়ার সমস্যা হবে না তো? ওই কুলাঙ্গারের নাম উচ্চারণ করো না দাদা ভাই, এই তোমার লেখাপড়ার পথ রুদ্ধ করে দিয়ে আমাদেরকে গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য করেছে দাদা ভাই। তুহিন বয়সে ছোট, ওকে এই সমস্ত কথা না বললেই নয় বাবা। বাবা এবং চাচুর নামে তোমরা সব কি বলা বলি করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু বড় হয়ে নাও, তাহলে নিজেই সব কিছু বুঝতে পারবে দাদা ভাই। এখন শুধু এতটুকু বুঝে রাখো, আমরা খুব গরিব হয়ে গেছি দাদা ভাই। বাবা বিদেশে যাওয়ার পর থেকে মা শুধু কান্নাকাটি করে, 3 দিন যাবত পেট ভরে খেতেও পাচ্ছি না। পানি ছাড়া আমাদের যে খাবার মতো কিছুই নেই বাবা, তাই
তাই তো আমরা শহরে চলে যাচ্ছি। শহরে গেলে বুঝি আগের মতো খেতে পারবো, স্কুলে যেতে পারবো? আগে শহরে যাই দাদা ভাই, তারপর নিজেই সব কিছু বুঝতে পারবে। আমি যে চতুর্থ শ্রেণীর ছাত্র দাদা ভাই, তাই কিছু কিছু বুঝি। বুঝেই যদি থাকিস তাহলে কষ্ট দিয়ে হতভাগীর মায়ের আর বাড়িয়ে দিস না বাবা। তুমি কেঁদো না মা, আমি আর তোমার কাছে কোনো কিছু জানতে চাইবো না। তোমরা যা বলবে আমি তাই করব। চলো দাদা ভাই, এই বাড়ি ছেড়ে, এই গ্রাম ছেড়ে আজই আমরা চলে যাচ্ছি। এই বাড়িতে হয়তো আর কোনো দিন ফিরে আসবো না। প্রাণের গান, হায় রে প্রাণের গান, চলে যাচ্ছি তোমায় ছেড়ে অজানা পথে, চলে যাচ্ছি তোমায় ছেড়ে অজানা পথে। জন্মই আমার এই গায়েতে, বেড়ে উঠা এই গায়েতে, এই গায়ের ওই পথে ঘাটে কত স্মৃতি রয়েছে। চলে যাচ্ছি তোমায় ছেড়ে অজানা পথে, চলে যাচ্ছি তোমায় ছেড়ে অজানা পথে। খেলার সাথী পড়ার সাথী আমার এই গায়েতে, কতই আশা ছিল মনে, কাটবে জীবন এই গানেতে, কতই আশা ছিল মনে, কাটবে জীবন এই গানেতে। চলে যাচ্ছি তোমায় ছেড়ে অজানা পথে, চলে যাচ্ছি তোমায় ছেড়ে অজানা পথে। চেয়েছিলাম আঁকড়ে ধরতে জীবন চলার খুঁটি, ভূমিকম্পে সরে গেল পায়ের তলার মাটি। এই কি ছিল বিধিলিপি আমার কপালে, চলে যাচ্ছি তোমায় ছেড়ে অজানা পথে, চলে যাচ্ছি তোমায় ছেড়ে অজানা পথে, চলে যাচ্ছি তোমায় ছেড়ে অজানা পথে। দাদা ভাই, পরে কে পাঠাও না কেন? সাউন্ড অফ করো, আমি পোশাক চেঞ্জ করবো। ইদানিং গোয়েন্দা সংস্থাগুলো বেশি বাড়াবাড়ি করছে, সব দিকে কড়া নজর রাখতে হবে রবিন।